কন্ট্রাক্ট কিলিংয়ের দুনিয়াতে একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে সেই লোকটার সাথে কখনো পাঙ্গা নেওয়ার ট্রাই করবে না যেই লোকটা তোমার দুর্বলতা জানে, কারণ সে তোমাকে গুলি দিয়ে মারবে না, সে তোমায় তোমার দুর্বল জায়গায় আঘাত করে মারবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি সেই ব্যাপারটা গেস করতে পারবে ততক্ষণে তোমার কবর খোঁড়া হয়ে গেছে। আসলে এখানে মানুষ বন্দুক দিয়ে ফাইট করে না, এখানে মানুষ ফাইট করে তথ্য দিয়ে। আর তোমার সম্পর্কে তোমার শত্রু যত বেশি তথ্য জানবে তত দ্রুত তোমার কবর খোঁড়া হয়ে যাবে। আর একজন প্রফেশনাল কন্ট্রাক্ট কিলার সবসময় নিজেকে ইমোশন থেকে দূরে রাখে, কারণ ইমোশন হচ্ছে কি এমন একটা জিনিস যেটা মানুষকে দুর্বল করে ফেলে। আর একজন প্রফেশনাল কন্ট্রাক্ট কিলারকে যদি দুর্বল করা যায় তাহলে তার কবর খুব সহজেই খোঁড়া যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ইমোশনের হিসেব কেউ করে না, এখানে শুধুমাত্র গুলির হিসেব করা হয়। তাছাড়া এই লোকগুলো মোটেও এমন কোনো লোক না যারা ফ্রিতে গুলি চালাবে। যাই হোক, এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জো নামের একটা লোককে। আমরা জানতে পারি প্রত্যেকটা সেক্টরে যেমন একজন মাস্টার থাকে, মানে সেই সেক্টরে সবকিছু যে রপ্ত করে ফেলে, জো হচ্ছে গিয়ে তেমনই একজন মাস্টার যে কিনা কন্ট্রাক্ট কিলিংয়ের দুনিয়াতে সবার মাস্টার হয়ে বসে আছে। আসলে এই লোকটা শুধুমাত্র টাকার জন্য কাজ করে, আর আজ পর্যন্ত তার হাত থেকে কেউ কোনোদিন বেঁচে ফিরতে পারেনি। আর আজকেও সে একটা মিশনে এসেছে, যদিও তাকে বলা হয়েছিল যে যাতে করে বেশি রক্তপাত, বেশি চিল্লাচিল্লি ঝামেলা না হয়। তবে একজন কন্ট্রাক্ট কিলার একজনকে খুন করতে যাবে আর সেখানে রক্তপাত আর চিল্লাচিল্লি হবে না, এই ব্যাপারটা তো পুরোপুরি ইম্পসিবল। এই জন্য জো প্রথমেই তার নিয়ম ব্রেক করে সেই লোকটার কাছ পর্যন্ত পৌঁছে যায়। তবে সেই লোকটা তাকে দেখার পরেই বুঝতে পারে তার মৃত্যু ঘনিয়ে এসেছে। এই জন্য সে বাঁচার শেষ একটা চেষ্টা করে, সে তাকে রিকোয়েস্ট করে বলে তাকে যেতে দেওয়ার জন্য, কারণ সেই লোকটা তাকে যা দিয়েছে সে তাকে 3 গুণ অফার করে। তবে তখন জো তাকে ক্লিয়ার করে এটা জানিয়ে দেয় যে আমাদের এই সেক্টরে টাকার কোনো মূল্য নেই, এখানে মূল্য শুধুমাত্র জবানের। সো আমি যেহেতু জবান দিয়ে ফেলেছি এই জন্য এখান থেকে সরার আমার কোনো উপায় নেই। এতটুকু বলেই সে তাকে 2-3টা শুট করে সেখানে মেরে ফেলে। যাই হোক, এরপরে যখন জো সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন হঠাৎই তার মাথা ঘোরানো শুরু হয়ে যায়। এমন একটা যন্ত্রণা সে অনুভব করছিল যেন তার মাথার সমস্ত রগগুলো ছিঁড়ে যাচ্ছে। এর আগে কখনোই এমনটা তার সাথে কোনোদিনও হয়নি। তবে জো এটাকে পুরোপুরিভাবে ইগনোর করে দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়া শুরু করে। তবে এতক্ষণে গার্ডরাও ওই ব্যাপারটা জেনে গিয়েছে যে এখানে একটা খুন হয়ে গেছে, এই জন্য চারপাশে হট্টগোল শুরু হয়ে যায়। এখানে আমরা মেজি নামের একটা মেয়েকে দেখতে পারি যে কিনা এই ক্লাবের একজন ডান্সার ছিল। আর যখন এখানে সে ডান্স করছিল তখনই হট্টগোলের কারণে সে মাটিতে পড়ে যায়, কারণ সেও পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। আর মাটিতে পড়ে যাওয়ার জন্য এক এক করে মানুষ তাকে পা দিয়ে পিষে ফেলছিল। আর জো যখন দূর থেকে দাঁড়িয়ে এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে তখন সে কোনো কিছু চিন্তা না করে সোজা তার কাছে দৌড়ে গিয়ে কোনো রকমে তাকে সেভ করে তাকে নিয়ে হোটেলের বাইরে চলে আসে। মেজি প্রথমেই তার জীবন বাঁচানোর জন্য তাকে থ্যাংক ইউ বলে। তবে তখনই জোয়ের মাথার মধ্যে আবারও সেই রকম পেইন হওয়া শুরু হয়ে যায় যেটা একটু আগে সে ফিল করেছিল, মানে তার মাথার সমস্ত রগগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। আর এরপরে যখন মেজি পানি নেওয়ার জন্য উল্টো দিকে ঘুরে তখন জো কয়েক সেকেন্ডের মধ্যে এমন করে গায়েব হয়ে যায় যেন সে কোনোদিন এখানে ছিলই না। এরপরে বাসায় ব্যাক করার পরে জো দেখতে পারে সে ভুল করে সেই মেয়েটার ফোনটা নিয়ে চলে এসেছে। যদিও ফোনের মধ্যে কোনো লক ছিল না, তবে তবুও সে ফোনটাকে চেক করার প্রয়োজনীয়তা বোধ করেনি। এরপরে পরদিন সকালবেলা ডাক্তারের কাছে গিয়ে সে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে, আর ডাক্তার তার সিটি স্ক্যান করে সমস্ত ব্যাপারগুলো চেক করে। তবে ডক্টর তাকে আশ্বস্ত করে বলে যে ঠিক আছে, তোমার ভয় পাওয়ার দরকার নেই, কারণ তোমার ক্যান্সার হয়নি, কারণ যদি তোমার ক্যান্সার হতো তাহলে এখানে এটা ধরা পড়ে যেত। আর এরপর সে বলে যে তোমার আসলে মাথা ব্যথা কেন হচ্ছে সেই ব্যাপারটা এখন পর্যন্ত একটা গোপন ব্যাপার হয়ে আছে, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে, এটার জন্য আমাদেরকে কিছু টেস্ট করতে হবে। তবে ততদিন পর্যন্ত তুমি তোমার লাইফস্টাইল চেঞ্জ করে দেখতে পারো। এখান থেকে জো সোজা চলে আসে তার বন্ধু বেনের সঙ্গে মিট করতে। আর যখন বেন এই ব্যাপারগুলো জানতে পারে যে তার শরীর ভালো নেই তখন সে তাকে কয়েকদিন ছুটি নেওয়ার জন্য বলে। আসলে বেন বিশ্বাস করতো যে শুধুমাত্র কাজের মধ্যে ডুবে থেকে এমন করে জীবনটাকে শেষ করে দেওয়া উচিত না যাতে জীবনটা কোনোদিন উপভোগী করতে না পারি। তার কথা হচ্ছে তুমি বাইরে যাও, ছুটি নাও, ঘোরো ফিরো, মেয়েদের সাথে মিট করো, বিভিন্ন জায়গায় নতুন নতুন এক্সপিরিয়েন্স নাও, এটাই তো জীবনের মানে। আর আমরা দেখতে পারি এগুলো শোনার পরে জো সিদ্ধান্ত নিয়ে ফেলে সেও যেই কোনো ওয়েতে নতুন নতুন জায়গায় নতুন নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার ট্রাই করবে। যেহেতু জোয়ের কোনো ফ্যামিলি ছিল না এই জন্য সে নতুন নতুন মেয়েদের সাথে কথাবার্তা বলার সিদ্ধান্ত নেয়। এরপরে যখন জো মেজির ফোনটাকে দিয়ে আসার জন্য যায় তখন মেজি তাকে দেখার পরে খুবই হ্যাপি হয়ে যায়। যদিও জো ফোনটা দিয়ে সেখান থেকে কোনো রকমে চলে আসার ট্রাই করছিল, তবে মেজি তাকে কফির জন্য বলে তার সময় আরো একটু নষ্ট করে দেয়। আর এরপর যখন সে সেখান থেকে বেরিয়ে চলে আসে আর মেজি তাকে নাম্বারটা দিয়ে দেয় তখন জো বাইরে আসার সঙ্গে সঙ্গেই নাম্বারটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। আসলে জো কোনোভাবেই চাইছিল না এই সমস্ত আলতু ফালতু চক্করের মধ্যে পড়তে, কারণ তার কাজের প্রতি ডেডিকেশনটা একটু অন্য লেভেলের। তবে যখন সে এখান থেকে চলেই যাচ্ছিল তখন হঠাৎই তার বেনের সেই কথাটা মনে পড়ে যায়, যেখানে বেন তাকে বলেছিল যে জীবনটাকে এনজয় করতে শেখো, বিভিন্ন মেয়েদের সাথে কথাবার্তা বলে ট্রাই করো। আর এই জন্য সে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, ট্রাই করতে তো আর দোষের কিছু নেই। এই জন্য সে আবারও ডাস্টবিন থেকে নাম্বারটাকে কুড়িয়ে তোলে আর এরপর সে ট্রাই করার সিদ্ধান্ত নেয়। এরপরে সন্ধ্যাবেলায় তারা দুজন একটা রেস্টুরেন্টে মিট করে
আর এখানে যখন তারা কথাবার্তা বলছিল তখন আমরা বুঝতে পারি মেজি আসলে তাকে পছন্দ করত। আর জো যেহেতু জীবনে প্রথমবার কোনো মেয়ের সাথে কথাবার্তা বলছিল, এই জন্য যে নার্ভাসনেসটা আছে সেটা তার চেহারার মধ্যে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। সে কোনোভাবেই তার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলতে পারছিল না, যার মানে এটাও আমরা বুঝতে পারি যে সেও আস্তে আস্তে করে তাকে পছন্দ করা শুরু করে দিয়েছিল। আর এই জিনিসটা আস্তে আস্তে করে প্রেমে কনভার্ট হয়ে যায়। এরপর থেকে আমরা দেখতে পারি কাজের ফাঁকে ফাঁকেই তারা দুজন রাস্তায় একা একা ঘুরে বেড়াতো, বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, ডেটে যেত। মানে একদিকে যেমন সে মানুষদেরকে মেরে তার হাত রক্তে লাল করে ফেলতো, তেমনি অন্যদিকে সে মেজিকে খুশি করার জন্য তার জন্য সকালে কফি বানানো শিখত, তাকে বিভিন্ন গিফট দিত। তো এখন যেহেতু জোয়ের লাইফটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে যাচ্ছিল, মানে সে অনেকটাই কমফোর্টেবল ফিল করছিল, এই জন্য সেই সমস্ত ব্যাপারগুলো থেকে দূরে সরে যাওয়ার ট্রাই করছিল। সে গিয়ে বেনকে বলে যে হয়তোবা আমি আমার জীবনের উদ্দেশ্যটা পেয়ে গেছি, আমার বেঁচে থাকার কারণটা আসলে ভিন্নই, এই জন্য এখন আমি এই জিনিসটা ছাড়তে চাই, এই সমস্ত খুন খারাপি থেকে আমি পুরোপুরি বেরিয়ে আসতে চাই। যদিও বেন এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে এখান থেকে বেরিয়ে যাওয়াটা এতটাও ইজি ব্যাপার না, তবে যেহেতু সে তার একজন ভালো ফ্রেন্ড, এই জন্য তার ফ্রেন্ড হিসেবে সে তাকে সম্পূর্ণ সাপোর্ট করার সিদ্ধান্ত নেয়। আর যেহেতু জোয়ের কোনো ফ্যামিলি ছিল না, এই জন্য জো বেন এবং তার ওয়াইফকে তার ফ্যামিলি বানিয়ে আজকে মাইজির সঙ্গে ডিনার করার জন্য বলে। তো এরপরে পরদিন সন্ধ্যাবেলা যখন তারা ডিনার করতে চলে আসে, তখন কথাবার্তার মাঝখানে হঠাৎই জো অনুভব করতে পারে তার মাথার মধ্যে আবারও সেই পেনটা শুরু হয়ে গেছে, মানে তার রগগুলো আবারও ছিঁড়ে যাচ্ছে। তবে সে এই ব্যাপারে তাদের সবাইকে বলে তাদের এই সুন্দর সন্ধ্যাটাকে নষ্ট করতে চাইছিল না, এই জন্য সে চুপচাপ বাথরুমে গিয়ে একটা ওষুধ খেয়ে ফেলে যাতে করে কোনো রকম একটু ব্যথাটা কমে যায়। এখান থেকে যখন সে আবারও সবার মাঝে ব্যাক করে, তখন আমরা জানতে পারি আজকে তার বার্থডে, এই জন্য মাইজি তার সামনে একটা কেক নিয়ে আসে। তবে কেকটা কাটার আগে মাইজি তাকে একটা উইশ করার জন্য বলে। এখানে জো কি উইশ করেছে সেটা তো আমাদেরকে বলা হয় না, তবে এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে জো যেই উইশই করুক না কেন সেটা আসলে পূরণ হওয়ার ছিল না। কারণ পরদিন সকালবেলায় যখন সে ডক্টরের কাছে যায়, তখন ডক্টর সমস্ত রিপোর্টগুলো চেক করে তাকে এটা জানিয়ে দেয় যে তার একটা ভয়ঙ্কর ডিজিজ হয়েছে, যেই ডিজিজের কোনো চিকিৎসা নেই, মানে এই রোগে যারা পড়ে তারা ভুগতে ভুগতেই মারা যায়। আর এইটা শোনার পরে তার মনটা ভেঙে চুরমার হয়ে যায়, কারণ কালকেই তো সে মাইজির সঙ্গে সারা জীবন থাকার ওয়াদা করেছিল, কিন্তু আজকেই তাকে একটা এত বড় দুঃসংবাদ শুনতে হচ্ছে। এখন ডক্টর জোকে বলে যে যদি তুমি চাও তাহলে তুমি এখনই হসপিটালে ভর্তি হয়ে যেতে পারো, তবে তোমার মৃত্যু নিশ্চিত, আসলে এটার কোনো চিকিৎসা কোনো ডক্টরই করতে পারবে না। এখন জো এই সমস্ত ব্যাপারগুলোতে প্রচণ্ড আপসেট হয়ে বাসায় ব্যাক করে, আর সে গুগলে এই রোগটা সম্পর্কে সার্চ করা শুরু করে। রোগটা সম্পর্কে জানার পরে সেটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলেই তার এই রোগটা হয়েছে, কারণ এই রোগের সময় যেই যেই সিমটমগুলো দেখা দেয় সমস্ত সিমটমগুলো তার শরীরের মধ্যে ছিল, মানে বর্তমানে তার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করছিল। এই জন্য সে বুঝতে পারে যে তার আসলে মৃত্যু নিশ্চিত। এই জন্য সে চিন্তা করা শুরু করে যে এখন সে কি করবে, কারণ সে যেই কোনো সিদ্ধান্তই নিক না কেন সেটা তাকে খুব দ্রুতই নিতে হবে। এই জন্য প্রথমেই সে তার ঘর থেকে সমস্ত যন্ত্রপাতি, যত বন্দুক টন্দুক ছিল সেগুলো বের করে ফেলে, সেগুলোকে একটা বস্তায় ভরে নদীর মধ্যে ফেলে দেয়। এরপরে যত টাকা আর গোল্ড তার কাছে ছিল সবগুলোকে একটা ব্যাগের মধ্যে ভরে সেগুলো নিয়ে সোজা চলে আসে বেনের কাছে। আর বেনকে এই টাকাগুলো দিয়ে সে বলে যে আমি একটা কন্ট্যাক্ট দিতে চাই, একজনের মার্ডারের কন্ট্যাক্ট, যার মৃত্যুটা খুবই সহজ এবং স্বাভাবিক হওয়া উচিত, মানে তাকে এমনভাবে মারতে হবে যেন মৃত্যুর সময় সে তেমন কোনো কষ্ট না পায়। আর এগুলো দেখার পরে বেন নিজেও পুরোপুরি শক্ট হয়ে যায়। এই জন্য সে এসে তাকে জিজ্ঞেস করে যে আসলে এতগুলো বছর যাবত তুমি কারো কন্ট্যাক্ট দাওনি, তবে আজকে কি এমন হয়ে গেল যে তুমি কারো কন্ট্যাক্ট নিয়ে চলে এসেছো। তবে যখন আবার বেন জানতে পারে জো তার নিজের কন্ট্যাক্ট নিয়ে এসেছে, তখন তো তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে তাকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে, তুমি কেন নিজের কন্ট্যাক্ট দিতে চাইছো। তখন জো তাকে বলে যে দেখো, আমার যে রোগটা হয়েছে সেই রোগটা আস্তে আস্তে করে আমাকে ভেতর থেকে ভেঙে চুরে খেয়ে ফেলছে, আমার মৃত্যু এমনিতেও নিশ্চিত, কারণ এই রোগের কোনো চিকিৎসা নেই। আর আমি এইটাও চাইছি না যে মেজি আমাকে এমন করে ভেঙে পড়তে দেখুক, এই জন্য আমি চাই যাতে করে কন্ট্যাক্ট কিলিংয়ের মাধ্যমে আমাকে এমনভাবে সহজ একটা মৃত্যু দেয়া হয় যাতে কারো কোনো সন্দেহ না হয়। কারণ সে চাইছিল তার যত টাকা পয়সা আছে সেগুলোকে ইন্স্যুরেন্সের মাধ্যমে মেজির নামে করে দিতে। এখন সে এইটাও খুব ভালো করে জানে যে যদি সে সুইসাইড করে ফেলে তাহলে ইন্স্যুরেন্সওয়ালারা তাকে একটা পয়সাও দেবে না। এই জন্য তার মৃত্যুটা এমন হওয়া উচিত যেন দেখে মনে হয় এটা খুবই স্বাভাবিক এবং এতে কারো সন্দেহও না হয়। আর এগুলো শোনার পরে বেন তাকে বলে যে দেখো, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে, তবে তুমি এই জিনিসটাও মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো যে আমি তোমার মৃত্যুর কন্ট্যাক্ট কাউকে দিতে পারবো না, না 22 লাখের জন্য, না 22 কোটির জন্য। তুমি চাইলে এই কাজটা অন্য কাউকে দিয়ে করিয়েই ফেলতে পারো। আসলে জো এই ব্যাপারটা জানতো যে বেন কখনোই তার কন্ট্যাক্ট দিবে না, তবে যেহেতু সে বড় ভাইয়ের মতো তাকে শ্রদ্ধা করে, এই জন্য সে তাকে এটা জানানোর প্রয়োজন বোধ করেছে যে আসলে ভবিষ্যতে সে কি করতে যাচ্ছে। তো এরপরে জো চলে আসে মারিয়ানা নামের একটা মেয়ের কাছে, যে কিনা একটা বিশাল বড় গ্যাংস্টারের মেয়ে ছিল। তবে এখন সে একটা কোম্পানি চালায়, যেই কোম্পানির আন্ডারে বিভিন্ন সার্ভিসের পাশাপাশি বিভিন্ন গ্যাংস্টাররাও কাজ করে, তাছাড়া বিভিন্ন সিরিয়াল কিলাররাও তার কন্ট্যাক্টেই কাজ করে। এই জন্য জো এখানে এসেছে তার নিজের কন্ট্যাক্টটা দেওয়ার জন্য।
তবে আমরা জানতে পারি মারিয়ানা আসলে জোকে আগে থেকেই হেড করত, কারণ জোই ছিল সেই ব্যক্তি যে কিনা শুধুমাত্র অল্প কিছু টাকার জন্য তার বাবাকে একটা সময় খুন করেছিল। এই জন্য যদি সে চাইতো তাহলে সে তাকে এখানেই মেরে ফেলতে পারত। তবে তাদের বিজনেসের মধ্যে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কেউ কাউকে পার্সোনাল কোনো কারণে মারতে পারবে না। আর যখন মারিয়ানা জানতে পারে জো আসলে নিজের সুপারি দেওয়ার জন্য এখানে এসেছে, তখন মারিয়ানা খুব বেশি একটা শক্ত হয় না, আর তার কাছে এগুলো কোনো ম্যাটারও করতো না। তার কাছে শুধু একটা জিনিসই ম্যাটার করতো, সেটা হচ্ছে টাকা। এখন যেহেতু মারিয়ানা তার শত্রুকে মারার জন্য টাকা পাচ্ছে, এই জন্য সে খুব বেশি হ্যাপি হয়েছিল, আর এই কাজটা করার জন্য সে খুবই এক্সাইটেডও হয়েছিল। তবে জো তাকে একটা শর্ত দিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে তাকে যেন রাত্র 12টার পরেই মারা হয়, কারণ 12টার আগে তার কিছু স্পেশাল কাজ আছে যেগুলো তাকে কমপ্লিট করতে হবে। এটা বলে যখন সে সেখান থেকে বেরিয়ে চলে যায়, তখন মারিয়ানা তার বেস্ট কিলারকে জোয়ের এই সুপারিটা দিয়ে দেয়। আসলে জো যেভাবে বলেছিল মারিয়ানা সেইভাবেই ব্যাপারটাকে এক্সিকিউট করার প্ল্যানিং করেছিল, কারণ যেহেতু সে টাকা পেয়েছে এই জন্য নিয়মকানুন তাকে ফলো করতেই হতো। যাই হোক, এরপরে আমরা কিছু স্পেশাল সিরিয়াল কিলারকেও দেখতে পারি যারা কিনা যার যার ফিল্ডে মাস্টার ছিল, মানে তাদের কিলিংয়ের মধ্যে একটা স্পেশাল ব্যাপার ছিল, তারা যার যার ওয়েতে মানুষ খুন করতে পছন্দ করত। আমরা দেখতে পারি মিস্টার ক্রুজ নামের একটা ভয়ঙ্কর কিলারকে, যে কিনা জোয়ের এই ডিলটা নেওয়ার জন্য সরাসরি না করে দেয়, কারণ জোয়ের মতো একটা কিলারকে মারার জন্য সে আরও বেশি পেমেন্ট চাইছিল, কারণ এই পেমেন্টটা তার জন্য কম হয়ে যাচ্ছিল। তবে আমরা দেখতে পারি একজন কোরিয়ান এবং একজন হাঙ্গেরিয়ান ফাইটার এই ডিলটা অ্যাকসেপ্ট করে ফেলে, আর তারা জোকে মারার জন্য বেরিয়েও পড়ে। আর এদিকে জো গিয়ে রাতের বেলায় মেজির সঙ্গে মিট করে আর তাকে সরাসরি জানিয়ে দেয় সে ব্রেকআপ করতে চায়। আর এগুলো শোনার পরে মেজি পাগলের মতো কান্নাকাটি করা শুরু করে, আর তাকে এই অবস্থায় দেখার পরে জো অনেক কষ্টে নিজেকে সত্যিটা বলা থেকে আটকায়, কারণ সেই জিনিসটা খুব ভালো করেই জানতো যে মেজি যদি সত্যিটা জেনে যায় তাহলে সে কখনোই তার থেকে নিজেকে দূরে সরাতে পারবে না। এই জন্য তার জন্য এইটাই ভালো যে সে তাকে ঘৃণা করুক আর আস্তে আস্তে করে তার থেকে দূরে সরে যাক। এরপরে রুমের মধ্যে এসে জো নিজেকে লক করে ফেলে আর এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে চিন্তাভাবনা করা শুরু করে। আসলে এখন তার শুধুমাত্র অপেক্ষারই পালা, তার অপেক্ষা করতে হবে 12টা পর্যন্ত, কারণ যখনই 12টা বাজবে তখনই কিলাররা তাকে মারার জন্য হাজির হয়ে যাবে। এরপরে জো মেজির জন্য অনেকগুলো ইমোশনাল মেসেজও রেকর্ড করে, তবে সেগুলো সেন্ড করতে তার হাত কাঁপছিল। এমনই কাঁপাকাঁপি করতে গিয়ে একটা সময় একটা মেসেজ সেন্ড হয়ে যায় আর মেজি সমস্ত সত্যিটা জানতে পারে। মেজি জানতে পারে সে কেন এগুলো করছে এবং তার আসলে কি হয়েছে। আর এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করেও জোয়ের মাথা আরও বেশি গরম হয়ে যায়, সে মটটট খাওয়া শুরু করে। তবে তখনই তার কাছে ডাক্তারের কল চলে আসে। ডাক্তার তাকে বলে যে আমাদের ক্লিনিকের মানুষজন একটা বিশাল বড় ভুল করে ফেলেছে, আসলে তোমার কোনো রোগটোক হয়নি, তারা অন্য একজনের রিপোর্ট তোমার সাথে ম্যাচড আপ করে দিয়েছে, যেই জন্য আমাদের দ্বারা এই বিশাল বড় ভুলটা হয়ে গেছে। আর এইটা শোনার সঙ্গে সঙ্গেই তার নজর চলে যায় ঘড়ির দিকে, কারণ 12টা বাজতে আর কয়েক মিনিটই বাকি ছিল। 12টা বাজার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত কিলাররা এসে হামলে পড়বে। এরপরে যখনই 12টা বেজে যায় তখন কোরিয়ান গ্যাংটা জোয়ের ঘরের মধ্যে চলে আসে আর তারা জোকে মারার জন্য ফুললি প্রিপারেশন নিয়ে ফেলে। যদিও জো তাদেরকে বুঝিয়ে বলে যে গোয়াং তুমি এখান থেকে চলে যাও, কারণ ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। তবে গোয়াং তার কোনো কথাই শুনছিল না, কারণ গোয়াং এই জিনিসটা জানতো না যে এই ডিলটা সে নিজেই দিয়েছে। এই জন্য তার লোকজন বারবার করে জোয়ের উপরে আক্রমণ করে। জো যদিও তাদের সাথে ফাইট করছিল আর বারবার করেই বুঝিয়ে বলার ট্রাই করছিল যাতে করে তারা খুব সহজে এখান থেকে চলে যায়, তবে যেহেতু তারা যাচ্ছিল না আর তারা জোকে মারার ট্রাই করছিল, এই জন্য বাধ্য হয়েই জোকে তাদের সঙ্গে ফাইট করতে হয়। আর একটা সময় বাধ্য হয়েই তাদের এক এক করে সবাইকে মেরেই ফেলতে হয়। তো এখান থেকে বের হয়ে জো কোনো সময় নষ্ট না করে সোজা মারিয়ানাকে কল দেয় আর তাকে বলে যে আমি এই ডিলটা ক্যান্সেল করছি, তোমার সমস্ত লোকজনকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলো, যদি জরিমানা দিতে হয় তাহলে সেটার জন্য আমি রেডি আছি, যদি তুমি চাও তাহলে যেই 22 লাখ তোমাকে আমি দিয়েছি সেটাও তুমি নিয়ে নিতে পারো। তবে মারিয়ানার কণ্ঠের মধ্যে তার প্রতি ঘৃণা স্পষ্ট ছিল, সে কোনোভাবেই তাকে ছাড়তে চাইছিল না। সে তাকে বলছিল তুই ভুলে গেছিস এত জলদি, তুই আমার বাবাকে নির্মমভাবে খুন করেছিলি, আর এখন যেহেতু আমি এতদিন পরে একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া হতে দিব না, আমি তোকে তোর জালের মধ্যে ফেলেই শেষ করব। এরপরে জো হাঙ্গেরিয়ান বয়েজদেরকেও তার সামনে দেখতে পারে, যদিও তাদেরকেও সে চলে যাওয়ার জন্য বলে, তবে তারা কোনোভাবেই যাচ্ছিল না। এই ছেলেগুলো ছিল খুবই ভয়ঙ্কর, তারা টাকার জন্য যেই কোনো কিছু করতে পারত। তবে যেহেতু জো ছিল অনেক বেশি পাওয়ারফুল এবং শক্তিশালী, এই জন্য সে খুব সহজেই একজনকে ধরে পায়ের নিচে পিষে ফেলে আর পরের জনকেও শেষ করে দিয়ে কোনো রকমে সে এখান থেকে পালিয়ে চলে যায়। আর যখন মারিয়ানা জানতে পারে তার পাঠানো কিলারদেরকে এক এক করে জো শেষ করে দিয়েছে আর তারা জোকে মারতে পারেনি, তখন তার মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে তার রেঞ্জ আরও বাড়িয়ে দেয়, মানে এখন সে তার নিজের টাকাও এখানে যুক্ত করে দেয় আর এখানে পুরস্কারের টাকা সে 40 লাখ করে দেয়। আর এদিকে ট্যারি, যে কিনা আগের বার কন্ট্রাক্টটা নেওয়ার জন্য না করে দিয়েছিল, সে এতগুলো টাকা শোনার পরে কন্ট্রাক্ট নেওয়ার জন্য রাজি হয়ে যায়। আসলে এতগুলো টাকার জন্য সে শুধুমাত্র জোকে না, পৃথিবীর যে কাউকে মারার জন্য রেডি হয়েছিল। আর আমরা দেখতে পারি শুধুমাত্র ট্যারিই না, পৃথিবীর অন্য যত ভয়ঙ্কর কিলাররা আছে তারাও জোকে মারার জন্য এই কন্ট্রাক্টটা নিয়ে ফেলে, কারণ এত বড় একটা অ্যামাউন্ট কেউই মিস করতে চাইছিল না। যখন ম্যাকেন ব্রাদার এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারে, তখন তারাও দ্রুত এই কন্ট্রাক্টটা নেওয়ার জন্য রাজি হয়ে যায়।
আসলে তাদের জন্য এটা টাকার চেয়ে রেপুটেশনের ব্যাপার বেশি ছিল, কারণ তারা চাইছিল ইউরোপের সবচেয়ে বড় কিলারকে খুন করে তারা ইউরোপের সবচেয়ে বড় কিলার হয়ে যেতে। আর অন্যদিকে আমরা দেখতে পারি কিছু বার ডান্সার যারা কিনা এখানে অলরেডি একটা খুন করে ফেলেছে, তারা যখন এই খবরটা জানতে পারে তখন তারাও জোকে খুঁজে বের করে মারার জন্য রেডি হয়ে যায়। আর পৃথিবীর কোনো একটা কোনায় থাকা বোটাস নামের একটা লোক, যে কিনা এতদিন পর্যন্ত সমস্ত কন্ট্রাক্টগুলোকে না করে দিচ্ছিল, সেও এত বড় একটা অ্যামাউন্ট শোনার পরে এই কন্ট্রাক্টটা নিয়ে ফেলে। আর এখন তারা সবাই মিলে বেরিয়ে পড়ে একটা লোককে খুঁজে বের করার জন্য, সেটা হচ্ছে জো। আর তখন এদিকে জো চলে আসে বেনের কাছে, আর তাকে এসে সে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে। সে বলে যে আসলে আমার কোনো রোগ ছিল না, ডক্টর ভুল করে এই রোগটা আমার উপরে চড়িয়ে দিয়েছে, যেই জন্য এখন এত বড় একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। তখন বেন তাকে বলে যে এখন যা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, কিন্তু আমার মনে হয় না মারিয়ানার থেকে তুই বাঁচতে পারবি, কারণ মারিয়ানার সঙ্গে তুই যা করেছিলি সেটা এখন পর্যন্ত মারিয়ানা ভুলে যায়নি। আর সে এখন টাকার পরিমাণ বাড়িয়ে পৃথিবীর বড় বড় কিলারদেরকেও তোর পেছনে লাগিয়ে দিয়েছে। আর মারিয়ানাকে মেরে ফেলাটা হবে আমাদের নিয়মের লঙ্ঘন, আর নয়তো তোর জন্য আমি কবেই মারিয়ানাকে মেরে ফেলতাম। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে মারিয়ানা তার কাজটাই করছে যেটা তুই তাকে দিয়েছিলি। এদিকে মারিয়ানা ট্যারিকে জোয়ের গার্লফ্রেন্ডের একটা পিকচার পাঠায়, যাতে করে জোকে মারতে খুব বেশি একটা কষ্ট করতে না হয়, মানে তাকে জিম্মি করে খুব সহজেই তাকে ধরতে পারে। আর এই ফেভারটার বদলে মারিয়ানা তার কাজিনকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বলে, কারণ তার কাজিন তার সঙ্গে কাজ করে তার কিছু টেকনিক শিখতে চাইছিল। এখন ট্যারি হ্যাঁ তো বলে দেয়, তবে যখন সে তার কাজিনের সঙ্গে মিট করে তখন সে বুঝতে পারে যে সে বিশাল বড় একটা ভুল করে ফেলেছে, কারণ তার কাজিন ছিল খুবই বেকুব এবং বলদ টাইপের একটা ছেলে, যাকে দেখে মনে হয়েছিল গ্যাংস্টার তো দূরের কথা, সে যদি ফুটপাতের ভিখারির সঙ্গেও মারামারি করতে যায় তবুও সে 2 মিনিট টিকতে পারবে না। এদিকে বেনের ওয়াইফ জোকে মাসাজ দেওয়া শুরু করে। সে এমনভাবে তাকে একটা মাসাজ দেয় যেই মাসাজের জন্য তার মাথা ব্যথা এবং তার চোখের সামনে যেই গোলা হয়ে যেত সেই সমস্ত ব্যাপারগুলো দূর হয়ে যায়। এইটা তো জোয়ের কাছে মিরাক্কেলের চাইতে কোনো অংশে কমই ছিল না, এই জন্য সে খুবই হ্যাপি হয়েছিল। আর এখন সে যে কারোর সাথে ফাইট করতে ফুললি রেডি হয়েছিল, তবে সে এই ব্যাপারটা ভুলে গিয়েছিল যে তার একটা দুর্বলতাও আছে। এদিকে ট্যারি মেজিকে ফলো করছিল, আর সে দেখতে পারে মেজি সমস্ত কিছু প্যাকেট করে এখান থেকে পালিয়ে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল। তবে যখন সে সুযোগ পেয়ে যায় তখন সে তাকে বেহুশ করে কিডন্যাপ করে ফেলে। আর এদিকে যখন মারিয়ানা জোয়ের লোকেশনটা জানতে পারে তখন সে দ্রুত সমস্ত গ্যাং বাহিনীকে সেই লোকেশনটা শেয়ার করে দেয়, যাতে করে সবাই একসাথে গিয়ে আক্রমণ করতে পারে। তবে আমরা জানতে পারি জো আসলে এত বড় বেকুব ছিল না, এই সমস্ত ব্যাপারগুলো ছিল তার একটা চাল। সেই ইচ্ছা করে এই চালটা চেলেছে যাতে সবাই এক জায়গায় এসে জড়ো হয়। আর আমরা দেখতে পারি বেন কল দিয়ে তাকে এটা জানিয়ে দেয় যে আমাদের প্ল্যানিংটা কাজ করছে, আমার কোনো লোকই তোমার কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করেনি, তবে যদি তোমাকে কেউ মারতে চলে আসে তাহলে তাকে এক বিন্দুও ছাড় দিবে না। যদিও এখন জো সবার সাথে ফাইট করার জন্য ফুলি রেডি হয়েছিল, তবে তার কাছে বেনের দেয়া কিছু গ্রেনেড ছাড়া আর কিছুই ছিল না, কারণ তার যত অস্ত্রশস্ত্র ছিল সেগুলো তো সে নদীর মধ্যেই ফেলে দিয়েছিল। তবে এই গ্রেনেড দিয়ে সে এমন এমন ফাঁদ তৈরি করে যে যাতে করে যদি কেউ একবার ভেতরে চলে আসে তাহলে সে আর কোনোভাবেই জীবিত বেরিয়ে যেতে না পারে। আর এদিকে মেইজি কিডন্যাপ হওয়া অবস্থায় জোয়ের সত্যটা জানতে পারে, যদিও সে এতদিন জো সম্পর্কে তেমন কিছু জানতো না। তবে আজকে সে জানতে পারে জো হচ্ছে একজন কন্ট্রাক্ট কিলার, তাও শুধুমাত্র লোকাল আলতু ফালতু কন্ট্রাক্ট কিলার না, ইউরোপের সবচেয়ে বড় কন্ট্রাক্ট কিলার। এদিকে আমরা দেখতে পারি জোকে মারার জন্য ম্যাকিন ব্রাদার প্রথমে চলে আসে, আর তাদের চেহারার মধ্যে 40 লাখ টাকার খুশি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এরপর যখন তারা সেটার মধ্যে যায় তখন তারা জোয়ের নাম ধরে চিল্লাচিল্লি করা শুরু করে আর তাকে যেই কোনো ওয়েতে সামনে আসার জন্য বলে। জো সামনে এসে তাদেরকে ফেস করা শুরু করে, আর এই ভাইয়েরাও অস্ত্রমস্ত্র বাদ দিয়ে হাতে ফাইট করতেই বেশি পছন্দ করত, এই জন্য তারাও জোয়ের সঙ্গে হাতেই ফাইট করা শুরু করে। আমরা দেখতে পারি জো অনেক রকম করেই তাদেরকে থামানোর ট্রাই করছিল, তবে এই দুই ভাইয়ের সাথে কোনোভাবেই তারা পারছিল না, কারণ তারা এতটাই ভয়ঙ্করভাবে মারামারি করত যেমন কোনো পাগল ষাঁড় মানুষের উপরে গিয়ে আক্রমণ করে। এই জন্য জো অনেকক্ষণ ট্রাই করার পরে যখন বুঝতে পারে সে একা তাদেরকে হ্যান্ডেল করতে পারবে না, তখন সে তার ট্র্যাপের ইউজ করে। সে ট্র্যাপের ইউজ করে একজনকে ভয়ঙ্কর একটা মৃত্যু দেয়, আর যখন এটার প্রতিশোধ নেওয়ার জন্য আরেকজন তাকে মারতে চলে আসে তখন খুব সহজেই সে তাকে মেরে ফেলে। ততক্ষণে এখানে সেই লেডি গ্যাংস্টাররাও চলে আসে। তারা প্রথমেই যখন মধ্যে গিয়ে জোকে পেয়ে যায় তখন তারা গুলির বৃষ্টি নামিয়ে দেয়, তবে এতে করেও জোয়ের তেমন কিছু হয় না। জো নিজেকে প্রোটেক্ট করার জন্য তাদের দিকে গ্রেনেড ছুড়ে মারে, যেই গ্রেনেডে একজনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায় আর সে উড়ে জোয়ের কাছে চলে আসে, মানে সে একেবারে আত্মরাই হয়ে গিয়েছিল। তবে জো তাকে বাঁচতেই দেয় না, সে তার শরীরের মধ্যে গ্রেনেড মেরে তাকে সোজা তার পার্টনারের কাছে ছুড়ে মারে, যেই জন্য সেখানে ব্লাস্টের জন্য দুই সুন্দরীরই সমস্ত কিছু ছিঁড়ে বেড়ে যায়। তবে আসলে জোয়ের বিপদ এখনও সে কাটিয়ে উঠতে পারেনি, কারণ বটো নামের যে ভয়ঙ্কর গ্যাংস্টার ছিল সে এখানে চলে আসে, আর যখন সে জোকে দেখতে পারে তখন সে তার উপরে হামলে পড়ে। আসলে সে তার কোনো টার্গেটকেই মিউজিক ছাড়া মারত না, এই জন্য সে তার কানের মধ্যে ইয়ারফোন দেয় আর জোয়ের উপরে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে। জো কোনো রকমে তাকে ফেস করার ট্রাই করে, তবে সে দেখতে পারে তার বুট থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা পার্টে পার্টে বিভিন্ন রকমের ধারালো জিনিসপত্র লাগানো ছিল, এই জন্য জো বুঝতেই পারছিল না তার উপরে কোন জায়গায় আক্রমণ করবে।
এই জন্য জো একটা তলোয়ার নিয়ে তার সঙ্গে ফাইট করার সিদ্ধান্ত নেয়, আর বোটাসও একটা তলোয়ার নিয়ে তার সঙ্গে ফাইট করে। তবে এই মারামারির মধ্যে হঠাৎ করেই বোটাসের কান থেকে ইয়ারফোন খুলে অন্য জায়গায় পড়ে যায়, যে জন্য বোটাস একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর এই সুযোগটার কাজে লাগিয়ে জো আচ্ছা রকম করে ধোলাই করে তার অবস্থা খারাপ করে দেয়। তবে এরপর যখন সে গান নিয়ে তাকে শ্যুট করতে যাচ্ছিল, তখন জো দৌড়ে একটা টেবিলের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, যেই জন্য তার আরও একটা ফাঁদ অ্যাক্টিভেট হয়ে যায়। আর এখানে একটা বিশাল বড় ব্লাস্টের জন্য বেচারা বটনও টুকরো টুকরো হয়ে যায়। আর তখন বাইরে আমরা দেখতে পারি ট্যারিও এসে পৌঁছে গিয়েছিল। তবে সে বাকিদের চেয়ে একটু বেশি চালাক ছিল। সে জানতো যে ভেতরে যাওয়াটা তার জন্য সেভ হবে না, এই জন্য সে এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ সে জানতো যে জো ভেতরে যে যাবে তাকেই শেষ করে দেবে, আর একটা সময় সে ক্লান্ত হয়ে যাবে। এই জন্য সে প্রথমেই জোকে কল দিয়ে বলে দেয় যে তোমার গার্লফ্রেন্ড এখন আমার হাতে আছে, সো তুমি প্রথমে এক এক করে বাকি সবাইকেই শেষ করে দাও। তবে যখন তুমি ক্লান্ত হয়ে যাবে তখন চুপচাপ আমার সামনে এসে স্যারেন্ডার করে দেবে, আর নয়তো তোমার গার্লফ্রেন্ডের পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। তবে তখনই জো দেখতে পারে ম্যাক্স নামের একটা ভয়ঙ্কর গুন্ডা কিছু গুন্ডা ভাড়া করে তার দলবল নিয়ে এখানে চলে এসেছে। যদিও তাদের এখানে একটা নিয়ম ছিল যে কেউ ভাড়া করে গুন্ডা এখানে আনতে পারবে না, তবে মারিয়ানা জোকে মারার জন্য যেই কোনো কিছু করতে রেডি ছিল। আমরা দেখতে পারি এই সমস্ত সোলজাররা একসাথে মধ্যে চলে আসে, আর তারা জোকে পাগলের মতো খোঁজা শুরু করে। এরপরে যখনই তারা মধ্যে গিয়ে জোয়ের এই কর্মকাণ্ড দেখতে পারে, তখন তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা মনে করেছিল জো মনে হয় পাগল কুকুরের মতো তাদের সবাইকে কামড়ে ছিঁড়ে ফেলেছে। এই জন্য তারা প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে অনেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে বেশিরভাগ সোলজারই তার পাতা ফাঁদগুলো বুঝতেই পারে না, এই জন্য ব্লাস্টেই তাদের অনেকের মৃত্যু হয়ে যায়। এরপরে জো তাদের সবাইকে সেখানে মারার পরে আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে চলে আসে, যেখানে কিনা অলরেডি ট্যারি তার জন্য ওয়েট করছিল। আসলে তাদের মধ্যে যেমনটা ডিল হয়েছিল, জো এখন স্যারেন্ডার করার জন্য ফুলি রেডি হয়েছিল। এই জন্য ট্যারি তার পার্টনারকে কল দেয় মেজিকে নিয়ে আসার জন্য। তবে সে এই ব্যাপারটা জানতো না যে মেজি অলরেডি সেই বলদকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়েও চলে গিয়েছে। আর তখনই মেজি গাড়ি নিয়ে এসে ট্যারির উপর দিয়ে চড়িয়ে দেয়, আর কোনো রকমে জোকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর রাস্তায় জো সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে মেজিকে বলে, আর তার কাছে সে এটা প্রমিসও করে যে সে আর কোনো দিনও তাকে ছেড়ে যাবে না, আর সেই সমস্ত কাজগুলো ছেড়ে দেবে। তবে মেজি তখন তাকে একটা গুড নিউজ দিয়ে বলে যে আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি। আর এতটুকু বলেই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সেখানেই বেহুশ হয়ে যায়। আর জো যখনই কোনো রকমে গাড়িটার কন্ট্রোল নেয়, তখন সে দেখতে পারে মেজির গায়ে একটা গুলি লেগেছে। এই জন্য সে চারপাশে ভালো করে চেক করা শুরু করে। যখন সে একটা চার্জ পেয়ে যায়, তখন সে মেজিকে নিয়ে দৌড়ে চার্চের মধ্যে যায়, আর জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করা শুরু করে। তবে পরে তারা জানতে পারে গুলিটা আসলে শুধু টাচ করেই বেরিয়ে চলে গিয়েছিল, এটা খুব রিস্কি কিছু না। এই জন্য ফাইনালি সে একটু শান্ত হয়। আর পরবর্তীতে কি হয়ে যায় এই ব্যাপারটা নিয়ে চিন্তা করে জো ফাইনালি মেজিকে প্রপোজই করে দেয়, আর তাকে বিয়ের জন্য বলে। তবে তখন আবার ফাদার তাকে বলে যে যদি তুমি বিয়ে করতে চাও তাহলে বিয়ের আগে তোমার সমস্ত গুনার কনফেশন করতে হবে। যদি তুমি সেগুলো করো তাহলেই এই পবিত্র সম্পর্কে তুমি জড়াতে পারবে। এরপরে যখন জো এক এক করে তার সমস্ত কর্মকাণ্ডগুলো বলা শুরু করে, তখন ফাদার এগুলো বিশ্বাসই করতে পারছিল না। আর ফাদার তাকে বলে দেয় যে আসলে তোমার পাপটা মোছা যাবে না, কারণ এগুলো অনেক বেশি হয়ে গেছে, তুমি আসলে নরকেই যাবে। তবে তখন আবার জো তাকে কনভিন্স করে বলার ট্রাই করে যে দেখুন, আমি যাদেরকেই টার্গেট করেছি তারা সবাই বড় বড় ক্রিমিনাল ছিল, আমি জীবনেও কোনো নিরীহ মানুষকে খুন করিনি। তবে এগুলো বলে কোনো রকমে সে ফাদারকে কনভিন্স তো করে ফেলে। তবে যখন তারা বিয়ে পড়াতে যাচ্ছিল, মানে সমস্ত নিয়মকানুনগুলো পালন করতে যাচ্ছিল, তখন এখানে ট্যারি চলে আসে, আর সে শ্যুট করে সোজা বেচারা ফাদারকেই মেরে ফেলে। আর তখন ম্যাক্সও তার লোকজন নিয়ে এখানে চলে আসে, আর তারা চার্চের মধ্যে সবার উপরে হামলে পড়ে। তারা কতগুলো গ্রেনেড মেরে দেয়, যে জন্য ব্লাস্টের জন্য চার্চের অনেক ক্ষতিও হয়ে যায়। তবে তখন আবার ট্যারি এই জিনিসটা ভালো করেই বুঝতে পারে যে আসলে ম্যাক্স এবং তার লোকজনকে মারিয়ানা তাকে মারার সুপারিও দিয়েছিল। এই জন্য সে নিজের জীবন বাঁচানোর জন্য এক এক করে তাদের সবাইকে মারা শুরু করে। তবে কয়েকজনকে মারার পরে হঠাৎ করেই তার উপরে বিশাল বড় একটা লোহার জিনিস পড়ে যায়, যে জন্য সে অনেক বেশি আহত হয়ে যায়। আর যখন ম্যাক্স তাকে শুট করে মারতেই যাচ্ছিল, তখনই জো তার সামনে চলে আসে, আর জো তাকে গান পয়েন্টে নিয়ে টিগারে চাপও দিয়ে দেয়। তবে তার বন্দুকের মধ্যে আসলে গুলিই ছিল না। আর তাকে এমন দুর্বল অবস্থায় দেখতে পেয়ে ম্যাক্স কোনোভাবেই তার হাসি থামাতে পারছিল না। এখন যখনই ম্যাক্স তাকে শ্যুট করে মারতে যাচ্ছিল, তখনই কেউ একজন শ্যুট করে তার মাথার খুলি উড়িয়ে দেয়। আসলে গুলিটা মেজি করেছিল, আর মেজির এত সুন্দর নিশানা দেখার পরে জো নিজেও পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। যাই হোক, এখন শুধুমাত্র ট্যারি জীবিত ছিল। তবে জো ফাদারের কাছে প্রমিস করেছিল যে এখন থেকে সে আর কোনো মানুষকেই খুন করবে না, এই জন্য সে আর ট্যারিকে কিছু করে না, তাকে ছেড়ে দেয়। এদিকে যখন মারিয়ানা এই সমস্ত ব্যাপারগুলো জানতে পারে, তখন সে প্যাকেট করে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। তবে বেন এসে তাকে হাতে নাতে ধরে ফেলে, আর সে তাকে বলে যে তোমার বাবার মতো তুমিও সোলজারদেরকে এই গেমের মধ্যে ইন্ট্রোডিউস করে সমস্ত নিয়মগুলো ব্রেক করে দিয়েছো, সো এইটার শাস্তি তো তোমাকে পেতেই হবে। এতটুকু বলেই সে তাকে শুট করে মেরে ফেলে। এখন ফাইনালি জয়ের কোনো শত্রু ছিল না, আর তারা পরবর্তীতে গিয়ে সেই চার্চেই বিয়ে করে, যেই চার্চে এই সমস্ত ব্যাপারগুলো হয়েছিল। আর চার্চের যত ক্ষতি হয়েছিল সমস্ত টাকাগুলোও সে নিজে থেকেই দিয়ে দেয়।
এদিকে যেহেতু ট্যারি জোকে মারতে পারেনি, এই জন্য মনে মনে সে একটু বেশি রাগ হয়েছিল। তবে সে এই ব্যাপারটাও অস্বীকার করতে পারছিল না যে আসলে জোই হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় গ্যাংস্টার। আর এমনই সুন্দর একটা হ্যাপি এন্ডিংয়ের সঙ্গে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।